আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো সহ বিএনপির সব কর্মসূচি স্থগিত। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং শেখ তাপসের সমন্বয়ে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি মইনুল হাসানের কাছে। মইনুল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে বিস্তারিত কী তথ্য আপনাদের কাছে আছে? জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী এভারকেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে 23শে নভেম্বর তিনি কিন্তু কিডনি, ফুসফুস এবং তার যে শারীরিক সমস্যা ছিল সেই সমস্যার কারণে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে কিন্তু তার অবস্থা খুবই একটু খারাপের দিকে ছিল, কিন্তু গতকাল থেকে কিন্তু তার কিছুটা উন্নতির দিকে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে আমরা যেটুকু জানতে পেরেছি। এখন ইনি কিছুটা কথাবার্তা এবং হাত পা নাড়াচাড়া করতে পারছেন এবং যে লিকুইড যে খাবারগুলো আছে সেটি কিন্তু উনি খেতে পারছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে কিন্তু এখন কোনো নেতাকর্মী এবং কেউকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ দলীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় না করে। সেই জন্য কিন্তু কেউ এখন পর্যন্ত কোনো নেতাকর্মী এখনও আসেনি। আপনি জানেন যে এই বছরই 7ই জানুয়ারি কিন্তু উনি কিন্তু লন্ডন গিয়েছিল। 4 মাস লন্ডন চিকিৎসা করে কিন্তু উনি দেশে ফিরেছেন এবং মোটামুটি উনি বলা যায় সুস্থই ছিলেন। উনি বাসায় এবং তার হাসপাতালে আসা যাওয়া করতেন, বিভিন্ন রোগের যে ট্রিটমেন্ট পরীক্ষা সেটি কিন্তু অব্যাহত ছিল। হুট করে কিন্তু তিনি দুদিন আগে অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তাকে এই হাসপাতালে ভর্তি করা হয় এবং মোটামুটি কিছুটা তিনি এখন সুস্থ আছেন, কিন্তু ঝুঁকি মুক্ত নয় বলা যায়। ঠিক আছে, হয়তোবা কিছুদিন গেলে অথবা কয়েকদিন গেলে তিনি হয়তোবা আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তার বাইরে যাওয়ার ব্যাপারে যে কথাটি ছিল সেটি কিন্তু এখনও ফাইনাল করা হয়নি, কারণ তার মেডিকেল বোর্ডের যেই সদস্যরা আছে তারা বসে কথাবার্তা বলতেছে তাকে বাইরে কিভাবে নিয়ে যাওয়া হয়। তার এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তার পর্যাপ্ত বাইরে নেওয়ার জন্য যা যা ব্যবস্থা প্রয়োজন সব কিছু রেডি করা আছে, কারণ তিনি গুরুতর অসুস্থ। এই মুহূর্তে তাকে বাইরে নেওয়া যাবে কি না সেই ব্যাপারটি আসলে খুবই সংকটপূর্ণ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকে বসে তার যে লন্ডনে গিয়েছিল ডাক্তার আছে তাদের সাথে ট্রিটমেন্টের ব্যাপারে কথাবার্তা বলছে এবং বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলে পুরো সমন্বয় করে কিন্তু তার ট্রিটমেন্টটা কীভাবে ভালো করা যায় সেই ব্যাপারে কিন্তু উনি খুবই আন্তরিকভাবে কাজ করছে এবং খুবই উনি তৎপর রয়েছে আর কি, এতটুকু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত সকাল থেকে আমরা এতটুকুই আপডেট আমাদের কাছে আছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। রোববার রাত 10টা থেকে 12:30 পর্যন্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়েছে। সভায় কী সিদ্ধান্ত হয়েছে তা গণমাধ্যমকে জানানো হয়নি। তবে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া চিকিৎসকদের কার্যক্রমে সাড়া দিচ্ছেন, কথাও বলছেন। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো সহ সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। জাজাবাড়ি মিন্টুর রিপোর্ট। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেগম জিয়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মানতে সক্ষম হচ্ছেন। দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধে রোববার নেতাকর্মীদের উপস্থিতি ছিল কিছুটা কম, তবে নেতাদের অনেকে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। বোর্ড মিটিংয়ের পর ডাক্তার সাহেবরাই কথা বলবে। আছে আলহামদুলিল্লাহ, আগের মতোই স্থিতিশীল অবস্থায় আছে। রাষ্ট্রপতির শুভেচ্ছা নিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব। মহামান্য রাষ্ট্রপতিও আসলে এই বিষয়টায় খুব কনসার্ন এবং তিনি সবসময় খোঁজখবর রাখছেন বিভিন্ন মাধ্যমে, আপনারা জানেন। এবং আমি যেটা বললাম যে
মহামান্য রাষ্ট্রপতি বিএনপি মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এছাড়া বেগম জিয়া যিনি চিকিৎসক রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন তাদের মাধ্যমেও মহামান্য রাষ্ট্রপতি নিয়মিত খোঁজখবর রাখছেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রুহুল কবির রিজভী জানান, যথাসময়ে তিনি আসবেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে। লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সরকারের জানা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। ডিক্যাপ টকে উপদেষ্টা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফেরানো হচ্ছে এমন তথ্য তার জানা নেই। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজনে অতিথি পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলোচিত সব প্রশ্নের উত্তর দেন তিনি। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। ভারতের সাথে সম্পর্কের মাত্রা ও গতি প্রকৃতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এলেও সাবধানী উত্তর পররাষ্ট্র উপদেষ্টার। বলেন, বাহ্যিক উষ্ণতা নয়, বাংলাদেশ চায় কাজের সম্পর্ক। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে। একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে সহযোগিতা করার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.মা ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে চান না, এমন মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর হয়তো বাংলাদেশে অবস্থার পরিবর্তন হবে। পুনেতে দেশটির ন্যাশনাল ডিফেন্স একাডেমির ১৪৯তম কোর্সের পাসিং আউট প্যারেডে এসব কথা বলেন তিনি। গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশের মানুষ ভারতের উপর ক্ষুব্ধ বলেও জানান তিনি।
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ব বাজারে দাম কমলেও ডিসেম্বর মাসের জন্য দেশে দাম বাড়ানো হলো। প্রতি লিটারে 2 টাকা করে বাড়িয়ে ডিজেল 104 টাকা, অকটেন 124 টাকা, পেট্রোল 120 টাকা এবং কেরোসিন 116 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত প্রাইজিং ফর্মুলার আলোকে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এবার বিজয়ের মাস ডিসেম্বর। ডিসেম্বরের শুরু থেকেই বিজয়ের পথে এগিয়ে যেতে থাকেন সামরিক ও বেসামরিক মুক্তিযোদ্ধারা। সময়ের সাথে সাথে বাড়তে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর আক্রমণ। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দিশেহারা বর্বর পাকিস্তানি বাহিনী প্রকাশ্যে পরাজয় মেনে নিলে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ৭১-এর সেই বিজয়ের মাসের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ১ ডিসেম্বর ১৯৭১। দেশের রণাঙ্গনে তখন মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর চারদিকে। কোণঠাসা পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশের দোসররা। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে বিদেশেও কোণঠাসা হতে শুরু করে পাকিস্তান আর তার মিত্ররা। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত জোরদার হয়। বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের সফল কর্মতৎপরতার বিশদ বিবরণ প্রকাশিত হয় লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকায়। মুক্তিযোদ্ধাদের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বাস্তবতাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। মহান মুক্তিযুদ্ধের এদিনে পুরো বাংলাদেশ ছিল রণক্ষেত্র। নোয়াখালীর ফেনী সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি সৈন্য আর মুক্তিবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পালিয়ে যায় পাকিস্তানি সৈন্যরা। বিজয়ী জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এগিয়ে যেতে থাকেন চট্টগ্রামের দিকে। আখাউড়ায় দ্বিতীয় দিনের মতো যুদ্ধ অব্যাহত থাকে দুই পক্ষের মধ্যে। মুক্তিযোদ্ধারা আজমপুর রেলওয়ে স্টেশন দখল করে নিলেও প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে আখাউড়া স্টেশন দখলে। দেশের অন্য সব রণাঙ্গন থেকে আসতে থাকে পাকিস্তানি বাহিনীর পিছু হটার খবর। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে যে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তা ৭১-এর ১৬ ডিসেম্বর বিজয়ের রূপ নেয়। উদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্তিম সূর্যের। কিন্তু তা অর্জনে প্রাণ দিতে হয়েছে ৩০ লাখ মানুষকে। নির্যাতনের শিকার হতে হয়েছে ২ লাখ নারীকে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজাক হারজাগের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে জালিয়াতি, ঘুষ এবং আস্থা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মোট ৩টি মামলার বিচার চলছে। নেতানিয়াহুর দাবি, চলমান বিচার প্রক্রিয়া দেশের সংহতিকে নষ্ট করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে চিঠি দেন। ২০২২ সালে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের বর্তমান মেয়াদ শুরু হয়। ৭৬ বছর বয়সী ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা পরবর্তী নির্বাচনেও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় পেঁপের আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। ১২ মাসে ফল সবজি হিসেবেও জনপ্রিয়। পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে পেঁপের আবাদ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকে। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্রে আলমুক্সদের রিপোর্ট। নেত্রকোনা সদর, আটপাড়া ও পূর্বধলা উপজেলার চরপাড়া আসামপুর গ্রামে মাছের খামার ও পুকুরের পাড় সহ বসত আঙিনায় আবাদ হচ্ছে পেঁপে। ১২ মাসই এই ফল সবজি হিসেবে বেশ জনপ্রিয় হওয়ায় চাহিদাও রয়েছে ব্যাপক। কম খরচে অধিক লাভ হওয়ায় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে পেঁপের আবাদ। প্রতি গাছে ২.৫ থেকে ৩ মণ পেঁপে কাঁচা পাওয়া যায়, পাকাও বিক্রি করি। কাঁচা পাতা বিক্রি করলে আনুমানিক ৬,৮০,০০০ টাকা মতো বিক্রি হয়। তরি তরকারি আছে, লাউ, মিষ্টি লাউ আছে, চুয়াই আছে,
পেঁপে আছে, মাছ আছে। পুকুর পাড় বসতবাড়ির পাশে পেঁপে সহ শাকসবজি ও কলার আবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। পাড়ের মধ্যে শাকসবজি বলতে পেঁপে আছে, লাউ আছে, কুমড়া আছে, চুকাই আছে, সিম গাছ আছে, বেগুন আছে, এই কাঁচামরিচ আছে, এরপরে নেপিয়ার আছে, গরুর ঘাস আছে। প্রত্যেকটি গাছে 2.5 থেকে 3 মুঠ পেঁপে হয়। আমরা মাঝে মাঝে পাকনা পেঁপে বিক্রি করি, কাঁচা পেঁপে বিক্রি করি। আগ্রহী যুবকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। অফিসারদের কার্যক্রম এবং আমাদের উদ্যোগী চাষি যাদের নিরলস পরিশ্রমে আমাদের এই নিত্যকোনা কৃষি এগিয়ে যাচ্ছে, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আমাদের যে পটেনশিয়াল যে ফসলগুলো আছে, বিশেষ করে সরিষা এবং সবজি আগাদ এগিয়ে যাবে। একই জমিতে একাধিক ফসলে একদিকে যেমন মিটছে পুষ্টি চাহিদা, অন্যদিকে আসছে অর্থনৈতিক সচ্ছলতাও, বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। একসময় বরগুনার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশের তৈরি নানান সামগ্রী। গৃহস্থালী থেকে শুরু করে কৃষিকাজ সর্বত্রই ছিল বাঁশ পণ্যের ব্যবহার। তবে প্লাস্টিকের আগ্রাসনে কমছে এসব পণ্যের চাহিদা। ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি শিল্প সংশ্লিষ্টদের। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। ঝুড়ি, সাজি, ডালা, কুলা, মাছ ধরার ফাঁদ, বছর জুড়ে বাঁশ দিয়ে এমন অসংখ্য পণ্য তৈরি হতো বরগুনার গ্রামগুলোতে। পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন কারিগররা। তবে প্লাস্টিক ও লোহাজাত পণ্যের সহজলভ্যতায় হারাতে বসেছে গ্রাম বাংলার এই শিল্প। প্লাস্টিক হইয়া আমাদের ব্যবসাটা একদম ঢল হয়ে গেছে। বিভিন্ন কায়দার প্লাস্টিকের জিনিস আইসিয়া আমাদের চাহিদা অনেক কমে গেছে। শিখছি শিখি না কিছু, মানে করছি একটু সংসার চালা। ওই যে প্লাস্টিকের ড্রাম আছে, তারপর প্লাস্টিকের সাজিও বেরোইছে, কুলাও বেরোইছে। এই জন্য বাঁশের যে এইটা আপনার এই সাজিটি এগুলো কিন্তু কমে গেছে। এই তো অন্য কোনো কাজ জানি না, বিধায় কি কাজটাই করতে হয়। বাজারে চাহিদা কমায় অনেকেই ছেড়ে দিচ্ছেন পূর্বপুরুষের পেশা। বাঁশের দাম বেশি, কিন্তু বাঁশ কিনে কাজ কাম করলে বেচা কিনে কমায়, এই জন্য চলে না। নানান পদ্ধতি চলে না, গাবলা চলে, ওটা চলে, এটা চলে। সংশ্লিষ্টরা বলছেন বাঁশ শিল্প ধরে রাখতে সরকারি সহায়তা জরুরি। সরকার যাতে এগুলো টিকে থাকে, এগুলো এই জন্য ব্যবস্থা করা উচিত। এই ঐতিহ্যগুলো এবং এগুলো নাইলে বিলুপ্ত হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ ক্ষতি হবে। সহজ শর্তে ঋণ সুবিধা সহ শিল্পটি ধরে রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমরা বেশ কয়েকজনকে ঋণ প্রদান করেছি, কিন্তু তাগুলোরও আদায়ের হার অত ভালো না আর কি। এদের অন্তপক্ষে মূলধন পেতে কোনো সমস্যা না। দেশীয় ঐতিহ্য ধরে রাখতে সচেতনতা ও সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ দিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ পর্যায়ে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো সহ বিএনপির সব কর্মসূচি স্থগিত। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং শেখ তাপসের সমন্বয়ে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।